গল্পের আসর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প জমিদার বংশের গোপন ইতিহাস। এটি স্বরচিত গল্প। টুবাই আজ বড্ড খুশি। অনেকদিন পর মামাতো ভাই বোনদের সঙ্গে দেখা হবে কিনা। ছোট্ট টুবাই হাওয়ায় ভর করে যেন উড়ে বেড়াচ্ছে। টুবাইয়ের বাবা সদ্য সদ্য চাকরি সূত্রে বদলি নিয়ে আবার নিজের শহর কলকাতায় ফিরেছেন। এবার থেকে টুবাই নিজের বাড়িতেই থাকতে পারবে। টুবাইয়ের মা খুব ব্যস্ত ঘরের কাজকর্মে। দরজায় কলিং বেল বেজে উঠল। টুবাই সোনা, দেখো তো বাবা কে এলো। মা রান্নাঘর থেকে চেঁচিয়ে বললেন। দেখছি মা। টুবাই ছুটে গিয়ে দরজা খুলে দিল। ও মা, তোরা এসে গেছিস, কি মজা। টুবাই ভীষণ খুশি হয়ে বলে উঠল। মা জিজ্ঞাসা করলেন, কি রে, কে এলো? মা, সন্তু সানা সবাই এসে গেছে। তা বেশ। আর মামা মামি? মা জিজ্ঞাসা করলেন। ওরাও এসেছেন মা। টুবাই বলে ওঠে। আচ্ছা টুবাই, ওদের সবাইকে বসাও, আমি আসছি এক্ষুনি, মা বললেন। আচ্ছা মা। টুবাই বলে। টুবাই তার ভাই বোনদের নিয়ে নিজের ঘরে খেলায় মেতে ওঠে। একটু পরে মা চিকেন পকোড়া আর শরবত নিয়ে ঘরে আসে। এই যে আমার দুষ্টু বাচ্চারা, এখন একটু খেয়ে নাও দেখি। গরমের ছুটি তো পড়েই গেছে, কয়েকদিন এখানে থেকে যা। হ্যাঁ রে টুবাই, বাবান দাদা কাল যেন কি একটা সত্যি ভূতের গল্প বলবে বলেছিল। আমরা তো সবে ফিরেছিলাম কাল, তাই আর শোনা হয়নি। আজ রাতে ভাবছি বাবান দাদাকে বাড়িতে নিমন্ত্রণ করব। বাবান দাদা আমাদের পাশের বাড়িতে থাকে, তোরা তো আগে দেখেছিস ওকে। আজ রাতে তবে আমরা জমিয়ে ভূতের গল্প শুনবো। ইয়াহু! সন্ধ্যের পর পর বাবান দাদা চলে এসেছে। বাবা মা, মামা মামি, শান্টু সানা সবাই সোফার ওপরে খাটের গদিতে গা এলিয়ে বসেছে। ঘরে আবছা আলো জ্বালিয়েছে মা। বেশ একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে। টেবিলের ওপরে প্লেটে ফিশ ফিঙ্গার আর কফির ধোয়া ওঠা কাপ আরও জমিয়ে তুলেছে সন্ধেটা। আমরা তিন ভাই বোন আগে থেকেই ভয় পেয়ে একে অপরকে জড়িয়ে বসে আছি। বাবান দাদা কফির কাপে চুমুক দিয়ে বলল, কাকিমা, আজ আমি তোমাদের একটা সত্যি ঘটনার কথা বলবো। ঘটনার কথা ভেবে এখনো আমার গায়ে কাঁটা দেয়। সেবার আমার বাবা চাকরি সূত্রে বদলি নিয়ে নিশ্চিন্দপুর গিয়েছিলেন। তোমরা তো জানো তখন আমি এখানকার স্কুলে পড়ি, কাজে বাবার সঙ্গে যাওয়া হলো না। তবে বাবার জন্য ঘর ভাড়া খোঁজার জন্য আমি আর মা একদিনের জন্য গেলাম নিশ্চিন্দপুরে। ঠিক হয়েছিল ভোরের ট্রেনেই নিশ্চিন্দপুর যাওয়া হবে এবং সন্ধ্যার ট্রেনে আবার কলকাতা ফেরা হবে। ভোরের ট্রেনে পৌঁছে গেলাম ঠিক মতোই। বাড়িটা একটা পুরাতন জমিদার বাড়ি, প্রায় 200 বছরের পুরনো হলেও তার যে ভালোই রক্ষণাবেক্ষণ করা হয় তা বেশ বোঝা যাচ্ছিল। রাজবাড়ির একটা ছোট্ট অংশে ভাড়া দেওয়া হতো এবং বাকি অংশ বন্ধই থাকতো। অত সুন্দর একটা জমিদার বাড়ি অত্যন্ত কম দামেই ভাড়া দিতে রাজি হয়েছিলেন বাড়ির মালিক শেখর রায়, যিনি তখনকার সেই বাড়ির উত্তরাধিকারী ছিলেন। তিনি তো সেই বাড়ির বিক্রির প্রস্তাবও রেখেছিলেন বাবার কাছে। জলের দরে বেচে দিচ্ছিলেন তিনি বাড়িটি। তবে ওখানে আমার বাবার বাড়ি কেনার কোনো ইচ্ছেই ছিল না। এখন ভাবি, যা হয় মঙ্গলের জন্যই হয়। বাবান্দাকে হঠাৎ থামিয়ে প্রশ্ন করে বসলো টুবাই। কেন গো বাবান্দা, ওই বাড়িতে বুঝি প্রেত ছিল? বাবান্দা বললেন, প্রেত কিনা জানি না, তবে এমন কিছু ছিল যার ব্যাখ্যা আমরা কেউ আজ পর্যন্ত দিতে পারিনি। কফিতে চুমুক দিয়ে বাবান্দা আবার বলতে আরম্ভ করল। যেহেতু আমি তখন খুবই ছোট ছিলাম,
তাই বাড়িটা যে আদতে কিরকম দেখতে ছিল তা বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি, যে দুটো ঘরে আমরা ভাড়া নিয়েছিলাম তার এক একটি এই ঘরের 3 গুণ তো বটেই, তার থেকেও বড় হলেও হতে পারে। তেমনি রান্নাঘর ও স্নানঘর, মানে যাকে বলে এলাহি ব্যাপার, বুঝলি না? তা সে গেল ঘরের কথা। এবার আসা যাক তার আসবাবপত্রে। মস্ত একখানা কাঠের সিন্দুক, আর তার উপরে সেকেলে ধরনের সোনার কারুকার্য করা 3খানা ডিভান, একখানা বিশাল পালঙ্ক, তার গায়েও সোনার জল করা কারুকার্য ইত্যাদি। তবে এইসব আসবাবপত্রের মধ্যে সবচেয়ে নজর কাড়া জিনিসটি ছিল একটি সোনার ফলকে মোড়া দেওয়াল ঘড়ি। তার ওপরে একটি অপূর্ব নারী মূর্তিকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেন সেটি জীবন্ত। আর সেই নারী মূর্তিটির ছবি ছিল তার ঠিক পাশের ঘরে। ছবিটি বিশাল বড় ছিল, প্রায় অর্ধেক দেওয়াল জুড়ে। তিনি নর্তকীর পোশাকে নৃত্যের একটি ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন। তার রূপ যেন ছটার মতো চারদিকে ছড়িয়ে পড়ছিল। সেই মুখে এমন একটা দীপ্তি ছিল, তা দেখে মনে হচ্ছিল তিনি তক্ষুনি ছবির ভেতর থেকে বের হয়ে এসে নৃত্য করতে আরম্ভ করবেন। তাকে দেখে একজন সাধারণ নর্তকী ভাবতে কারোর মন চাইবে না। শেখরবাবু অবশ্য তাকে নর্তকী বলেই পরিচয় দিলেন। বাড়ি দেখার পর আমাদের সকলেরই ঘর পছন্দ হয়ে গেল। শেখরবাবুকে বিদায় জানিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। 4টে নাগাদ স্টেশনে এসে শোনা গেল কোনো দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে ট্রেন চলাচল সব বন্ধ হয়ে গিয়েছে। তখন পরিবার নিয়ে তো আর রাস্তায় থাকা যায় না। অগত্যা বাবা বাধ্য হয়ে শেখরবাবুকেই ফোন করলেন এবং সেই রাতটুকু জমিদার বাড়িতে থাকার অনুমতি চাইলেন। তিনি সম্মতি জানানোয় সকলে হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। শেখরবাবু নিজে ছিলেন বিদেশবাসী। কিছুদিনের জন্য এসেছিলেন নিশ্চিন্দপুরের পৈতৃক ভিটেতে। তা তিনি এই বাড়িরই উত্তর কোণের অন্দরমহলের দিকে নিজে ছিলেন এবং আমরা ভাড়া নিয়েছিলাম দক্ষিণ দিকের বাহির মহল, অর্থাৎ নৃত্যশালা লাগোয়া দুটি ঘর, যেখানে মূলত নর্তকীরাই থাকতেন। বৃদ্ধ ভৃত্যটি আমাদের ঘর খুলে দিলেন এবং মাকে বলে রাতের খাবারের আয়োজন করতে চলে গেলেন। রাতে খাওয়া দাওয়া সারার পর আমি আর আমার মা পালঙ্কে শুয়ে পড়লাম এবং বাবা পাশের ঘরে একটি কাঠের ডিভানে শুয়ে পড়লেন। অনেক রাত্রে দেওয়াল ঘড়িটার ঢং ঢং শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘড়িটার আওয়াজ যেন থামতেই চাইছে না। আমি ভয়তে চেঁচিয়ে উঠে 2 হাত দিয়ে কানটা চেপে ধরলাম। তখন আস্তে আস্তে শব্দটা বন্ধ হয়ে গেল। পাশে তাকিয়ে দেখলাম মা অকাতরে ঘুমোচ্ছেন। আমার একটু অবাক লাগলো, তাও চোখ বুজে আবার ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। তখন হঠাৎ অনুভব করলাম খাটটা কেমন যেন দুলে উঠল। আবার আবার যখন খাটটা বেশ জোরে দুলতে আরম্ভ করেছে, মাকে ডেকে তোলার চেষ্টা করলাম, কিন্তু মা কিছুতেই অনেক ডাকা সত্ত্বেও উঠল না। ওদিকে ও ঘর থেকে বাবার আর্তনাদ শুনে অন্ধকারে কোনো মতে হাতড়ে ওই ঘরে পৌঁছে দেখি বাবা মাটিতে শুয়ে কাতরাচ্ছেন, তার হাত বুকের উপরে এবং তিনি হাত পা ছুটছেন। আমি গিয়ে বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা কি হলো, তুমি ঠিক আছো তো? বুকে ব্যথা করছে তোমার? বাবা কিছু একটা বলতে চাইলেন, কিন্তু তার মুখ থেকে কোনো কথা সরল না। তিনি জ্ঞান হারালেন। তার গায়ে হাত দিয়ে দেখেছিলাম তিনি দর দর করে ঘামছিলেন এবং তার হাত পা সব ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি কিছু বুঝতে না পেরে মাকে ডাকতে যাব, হঠাৎ উফ, এমন ভয় আমি জীবনে কখনো পাইনি। বললে বিশ্বাস করবে কিনা জানি না, আমাকে কেউ যেন চেপে ধরে রেখেছিল। আমার হাত পা যেন কেউ অবশ করে দিয়েছিল। আমি যেন কাউকে অনুভব করতে পারছিলাম। আমার ঘাড়ের কাছে কেউ যেন নিঃশ্বাস ফেলছিল।
কেউ ফিসফিসিয়ে বলে উঠল, চলে যাও খোকা, চলে যাও। সারা ঘরে কেউ যেন নূপুর পরে নৃত্য করে বেড়াতে লাগলো। আমি যেন এক ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। ঘোর ভাঙল সকালে মার ডাকায়। আমিও মেঝেতে বাবার পাশেই শুয়েছিলাম। মা উদ্বিগ্ন চোখে চেয়ে দেখছিলেন আমার দিকে। ওদিকে বৃদ্ধ ভৃত্যটি সমানে বাবাকে জাগানোর চেষ্টা করে যাচ্ছিলেন। অবশেষে বাবার জ্ঞান এলেও বাবা কারোর সঙ্গে কথা বলছিলেন না। ডাক্তারবাবু বললেন বাবার নাকি প্যানিক অ্যাটাক হয়েছিল। তিনি কিছু ওষুধ দিয়ে চলে গেলেন। একটু পরে ঘরে ঢুকলেন এক বৃদ্ধ পুরোহিত, নাম ব্রজমোহন শাস্ত্রী। তাকে নিয়ে এসেছিলেন বৃদ্ধ ভৃত্যটি। ভদ্রলোক আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, খোকা, তুমি কি রাতে কালকে কিছু অনুভব করেছিলে? আমি বললুম, করেছি ঠাকুরমশাই। ঠাকুরমশাই আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন, তুমি খুব সাহসী খোকা, আশীর্বাদ করি অনেক বড় হও। মায়ের বিস্মিত দৃষ্টি দেখে বৃদ্ধ পুরোহিত বললেন, মা, আমি তোমায় সব খুলে বলছি। আমি এই বংশের কুল পুরোহিত, তা প্রায় 80 বছর হলো। এই বাড়ির সকল রহস্যই আমার জানা। বেশ কিছুদিন ধরে শরীর ভালো না থাকায় সকাল বিকাল পুজোর ভার খগেন মানে আমার ছেলের হাতেই দিয়ে দিয়েছি। কাল যদি আমি থাকতাম তবে কখনোই তোমাদের এই বাড়িতে থাকতে দিতাম না। এই যা কিছু ঘটছে তার পেছনে রয়েছে এই জমিদার বাড়ির এক অতীত ঘটনা। এই জমিদার বাড়ির রাজা সূর্যকুমার রায়, যিনি সাম্রাজ্যের সবচেয়ে বিনয়ী অর্থাৎ শেখরবাবুর প্রপিতামহ, এই রাজপ্রাসাদটি তিনি নির্মাণ করেন। তার ভাই ভৈরব ছলে বলে কৌশলে এই রাজ্য তার থেকে হাতিয়ে নেয় এবং শাসন শুরু করেন। তিনি হত্যা করেন সূর্যকুমারের। তারপর একদিন তার মুর্শিদাবাদের বেগমকে মনে ধরল। তিনি তাকে বিবাহ প্রস্তাব দেন। বেগম তা অস্বীকার করেন। তখন তিনি বেগমকে অপহরণ করে প্রাসাদে নিয়ে আসেন। তিনি বিবাহে সম্মতি না দেওয়ায় তাকে নর্তকী বানিয়ে রাখেন মহারাজ। তারপর একদিন সভায় বেগমকে জীবন্ত জ্বালিয়ে দিয়ে হত্যা করেন। এই ইতিহাস কেউ জানে না, কারণ সেই সময় সভায় যারা ছিলেন কাউকে বাঁচিয়ে রাখেননি মহারাজ। তবে আমার প্রপিতামহ তা লুকিয়ে দেখে নিয়েছিলেন। তারপর থেকে বেগমের অতৃপ্ত আত্মা এইখানে ঘুরে বেড়ায় এবং কোনো পুরুষ মানুষকেই শান্তি দেয় না। তাই আপনি কিছু অনুভব করেননি মা? সব শোনার পর বাবা একটু একটু করে আগের রাতে ঘটে যাওয়া সব ঘটনা বললেন। তিনি বললেন তার মনে হয়েছিল কেউ যেন নূপুর পরে ঘরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তা মনের ভুল বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। তারপর তার মনে হলো ওপরের ছবিটা থেকে কেউ যেন ঝুপ করে ওপর থেকে নেমে এলো। ক্রমশ তার বুকটা ভারী হয়ে এলো এবং তার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা ক্রমশ চলে যেতে লাগলো। হঠাৎ তার সামনে চলে এলো সেই মুখটা। হ্যাঁ, বেগমের মুখ। তারপর তিনি চিৎকার করে মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারান। শেখরবাবু ঘরে হন্তদন্ত হয়ে প্রবেশ করলেন। কি হয়েছে তিনি জিজ্ঞাসা করলেন। বৃদ্ধ পুরোহিত বললেন,
যা বাকিদের সঙ্গে হয়েছে তাই এনাদের সঙ্গেও হয়েছে। কর্তাবাবু, কেন বলুন তো আপনি বিশ্বাস করেন না এই বাড়ির পুরনো ইতিহাস? তবে এবার আপনাকে নিজের হাতে একটা সস্তায়ন করতেই হবে। আমি পারলে তো কবেই করে দিতাম, কিন্তু এই বংশের কাউকেই লাগবে এটা করতে। শেখরবাবু বললেন, আচ্ছা ঠিক আছে, কি আর করব, যত সব আজগুবি গল্প, বলে যেমনভাবে এসেছিলেন তেমনভাবেই চলে গেলেন। গল্প বলা শেষ করে বাবান দাদা একটু চুপ করল। আমি বলে উঠলাম, তারপর প্রেত, উপস, প্রেতনার তো কি চলে গেল? আমি খোঁজ রাখিনি রে, বাবান দাদা বলল। সেই রাতের কথা মনে হলে গায়ে কাঁটা দেয়, বুঝলি টুবাই? ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল আমাদের সেই রাতে। কিন্তু কাকিমা, বিরিয়ানির গন্ধে যে আমি আর অপেক্ষা করতে পারছি না। মা রাতের খাবার সাজিয়ে দিলেন টেবিলে। টুবাই চিৎকার করে বলে উঠল,